আচ্ছা, মাটি বলতে আমরা সাধারণত কি বুঝি? ওই যে ধুলা, ময়লা, তাই না? কিন্তু যদি বলি আমাদের পায়ের নিচে যা আছে তা কোনো জড় পদার্থই নয়, বরং একটা আস্ত জীবন্ত শ্বাস-প্রশ্বাস নেওয়া একটা বিশাল জগৎ। চলুন তো আজ এই রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। কথাটা কিন্তু আসলেই ভাবার মতো, তাই না? মাটি যে শুধু গাছপালাকে আঁকড়ে ধরে রাখে তা কিন্তু নয়। এটা আসলে একটা ভীষণ জটিল ইকোসিস্টেম, যা পৃথিবীর সমস্ত প্রাণকে পুষ্টি যোগাচ্ছে। সত্যি বলতে এই জীবন্ত ভিত্তিটা যদি না থাকত, তাহলে আমাদের অস্তিত্বই হয়তো একটা বড়সড় প্রশ্নের মুখে পড়ে যেত। তো মাটিকে যদি আমরা ঠিকঠাক বুঝতে চাই, তাহলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। জানতে হবে এর সেই প্রাচীন আর অবিশ্বাস্যভাবে ধীর গতির তৈরি হওয়ার প্রক্রিয়াটা। কারণ এই গল্পটা কিন্তু একদিনের না, এটা হাজার হাজার বছরের এক দীর্ঘ কাহিনী। বিজ্ঞানের ভাষায় এই পুরো প্রক্রিয়াটাকে বলে পেডোজেনেসিস। সোজা কথায় এর মানে হল, আমরা যে মাটির কণা দেখি তার প্রত্যেকটার পিছনে লুকিয়ে আছে লক্ষ বছরের একটা লম্বা ইতিহাস। আর এর শুরুটা হয়েছিল, ভাবা যায়, একদম কঠিন পাথর থেকে। একবার ভেবে দেখুন তো, মাত্র 1 ইঞ্চি, হ্যাঁ মাত্র 1 ইঞ্চি উর্বর মাটি তৈরি হতে সময় লেগে যেতে পারে 500 থেকে 1000 বছর। এই বিশাল সময়, এটাই তো মাটিকে এমন অমূল্য একটা সম্পদে পরিণত করেছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে এত লম্বা একটা প্রক্রিয়া, এটা ঠিক কিভাবে কাজ করে? সহজ করে বললে এর 3টে প্রধান ধাপ আছে। প্রথমটা হলো ভৌত আবহবিকার, মানে দিনরাতে তাপমাত্রার ফারাক বা ধরুন বরফের চাপ, এসব কারণে পাথর যান্ত্রিকভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর আসে রাসায়নিক আবহবিকার। এটা খনিজ পদার্থগুলোকে একেবারে বদলে দেয় আর মাটি তার নিজস্ব রং পায়। আর একদম শেষে আসে জৈবিক শক্তি, মানে গাছের শিকড়, ছত্রাক, ছোট ছোট জীবাণু, ওরা অ্যাসিড তৈরি করে কঠিন পাথরকেও গলিয়ে ফেলে। আর এভাবেই তৈরি হয় জীবন্ত মাটির আসল ভিত্তিটা। বেশ, তাহলে ভিত্তিটা তো তৈরি হলো। এখন চলুন দেখি এই ভিত্তিটা আসলে কি দিয়ে তৈরি। মাটি বলতে গেলে এটা জড়, পাথর আর জীবন্ত জগতের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। একটা আদর্শ স্বাস্থ্যকর মাটির গঠন যদি আমরা দেখি, তাহলে সেটা অনেকটা এই রকম। দেখুন, প্রায় অর্ধেকই হল খনিজ পদার্থ, কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে বাকি অংশটায়। ওই যে জল, বাতাস আর সামান্য একটু জৈব পদার্থ, এগুলো ছাড়া কিন্তু মাটি একদম প্রাণহীন হয়ে যেত। ব্যাপারটাকে আরেকটু সহজ করে ভাবা যায়। ধরুন, খনিজ অংশটা হল মাটির কঙ্কাল, যেটা তাকে একটা শক্তপোক্ত গঠন দেয়, আর জৈব পদার্থটা হলো এর আত্মা, যা মাটিকে জীবন দেয়, উর্বর করে তোলে। আর এই পুরো স্থাপত্যের আরেকটা খুব জরুরি অংশ হল এর ফাঁকা জায়গাগুলো, মানে ছিদ্রস্থান। এটাকে বলা যেতে পারে মাটির ফুসফুস, কারণ এখানেই জীবন ধারণের জন্য দরকারি বাতাস আর জল জমা থাকে। 1 বিলিয়নেরও বেশি। ভাবছেন এটা কিসের সংখ্যা? শুনলে অবাক হতে হয়। মাত্র 1 গ্রাম স্বাস্থ্যকর মাটিতে 1 বিলিয়নেরও বেশি জীবাণু থাকতে পারে। ভাবা যায়? তো এই তো গেল মাটির ভিতরের কথা। এবার চলুন একটু বড় ক্যানভাসে দেখি। এই জীবন্ত মাটি আমাদের পুরো গ্রহটার জন্য নীরবে কি বিশাল সব কাজ করে চলেছে, সেটা একবার ভাবা যাক। 2,500 গিগাটন। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2,500 গিগাটন। এই বিশাল পরিমাণ কার্বন সারা পৃথিবীর মাটিতে জমা হয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংখ্যাটা আসলে ঠিক কতটা বড়? ব্যাপারটা হলো, এই কার্বনের পরিমাণ আমাদের গোটা বায়ুমণ্ডল আর পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি এক জায়গায় করা হয়, তাতে যে পরিমাণ কার্বন আছে তার চেয়েও বেশি। এবার নিশ্চয় বোঝা যাচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণে মাটির ভূমিকাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, মাটি আমাদের জন্য আরও অনেক কিছু করে। এটা একটা প্রাকৃতিক ফিল্টারের মতো কাজ করে জলকে পরিষ্কার রাখে, খরা মোকাবিলার জন্য জল সঞ্চয় করে, গাছের জন্য পুষ্টি তৈরি করে, আর এটা পৃথিবীর সবচেয়ে বড় জীববৈচিত্র্যের আবাসস্থলও বটে। কিন্তু একটা দুঃখের বিষয় আছে। এত গুরুত্বপূর্ণ একটা সিস্টেম, আমাদের এই জীবন্ত মাটি, এখন একটা বিরাট হুমকির মুখে। চলুন এবার সেই সমস্যাগুলো নিয়ে কথা বলা যাক। এখন মনে প্রশ্ন আসতেই পারে, যে জিনিসটা তৈরি হতে হাজার হাজার বছর লেগেছে, সেটা এত সহজে বিপদে পড়বে কেন? প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত, তাই না? এর উত্তরটা লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর সংখ্যায়, 24 বিলিয়ন টন।
হ্যাঁ, প্রতি বছর সারা পৃথিবী জুড়ে এই পরিমাণ উর্বর মাটি আমরা হারাচ্ছি শুধু মৃত্তিকা ক্ষয়ের কারণে। একবার ভাবুন যে মাটি তৈরি হতে হাজার বছর লেগেছিল, সেটা চোখের পলকে হারিয়ে যাচ্ছে। এর পেছনে প্রধানত 4টে বড় কারণ আছে। 1. মৃত্তিকা ক্ষয়। 2. ভারী যন্ত্রপাতি চলার ফলে মাটির ভিতরের ফাঁকা জায়গাগুলো নষ্ট হয়ে যাওয়া। 3. মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমে যাওয়া। আর 4 নম্বরটা হল শহর যত বাড়ছে উর্বর জমিগুলো কংক্রিটের নিচে চাপা পড়ে যাচ্ছে, মানে মাটির শ্বাস নেওয়া রাস্তাটাই বন্ধ হয়ে যাচ্ছে। তবে এখানে একটা আশার কথাও আছে। সমস্যা যখন আছে, তখন তার সমাধানও নিশ্চয়ই আছে। চলুন এবার আমরা সেই সমাধানের পথগুলোই খুঁজে দেখি, কিভাবে এই ক্ষতিটা পূরণ করা যেতে পারে। আর সব সমাধানের কেন্দ্রে রয়েছে একটাই মূল মন্ত্র, সেটা হলো যে কোনো উপায়ে মাটির হারিয়ে যাওয়া জৈব পদার্থকে আবার ফিরিয়ে আনা। এর জন্য কিন্তু বেশ কিছু দারুণ কৌশল আছে। যেমন ধরুন কম্পোস্ট বা বায়োচার, এটা এক বিশেষ ধরনের কাঠকয়লা। এগুলো ব্যবহার করে মাটিতে জৈব পদার্থ ফিরিয়ে আনা যায়। আবার কাভার ক্রপিং বলে একটা পদ্ধতি আছে, যেখানে খালি জমিতে বিশেষ কিছু ফসল লাগানো হয় শুধু মাটিকে ঢেকে রাখার জন্য। এতে মাটির গঠনটা অনেক ভালো হয়। এই রকম সহজ কিন্তু খুব কার্যকর পদ্ধতিগুলো দিয়েই মাটিকে আবার আগের মতো জীবন্ত করে তোলা সম্ভব। শেষ পর্যন্ত আমাদের একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, মাটির যত্ন নেওয়াটা শুধু পরিবেশের জন্য ভালো তা কিন্তু নয়। এটা সরাসরি আমাদের খাদ্য নিরাপত্তা, আমাদের ভালো থাকা সবকিছুর সাথে জড়িত। তাই একদম শেষে প্রশ্নটা আমাদের সবার কাছেই, আমাদের পায়ের নিচে যে নীরব প্রকৌশলী অক্লান্তভাবে কাজ করে চলেছে, তার প্রতি আমাদের দায়িত্বটা কি? হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্যেই। ব্যাপারটা নিয়ে ভাবা দরকার, তাই না?